দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দুপুরে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের প্রেক্ষিতে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। রাষ্ট্রপতির উপ প্রেস সচিব শিপলু জামানের সই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একই সঙ্গে মুক্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলা আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে অনেকে মুক্তিও পেয়েছেন। সরকার পতনের 1 দফা দাবির প্রেক্ষিতে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে দেশে চলমান পরিস্থিতি নিয়ে বঙ্গভবনে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা এই মুহূর্তে চলছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাতে সহকর্মী আসিফ জামান বঙ্গভবনের সামনে থেকে যোগ দিয়েছেন। আসিফ, জানতে চাই যে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে কোনো ধরনের নতুন খবর বা উদ্যোগের খবর আপনি পেয়েছেন কিনা? এখন পর্যন্ত কারা কারা আসলে বঙ্গভবনে প্রবেশ করেছেন? রুবায়েত, মূলত এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আসলে যে প্রক্রিয়াটি চলমান রয়েছে সেটির অংশ হিসেবে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন, অর্থাৎ যাদের নেতৃত্বেই গতকালকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে মূলত সরকারের পতন হয়েছে, সেই শিক্ষার্থীদের কিন্তু বঙ্গভবনে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই শিক্ষার্থীদের 13 জন সদস্য বঙ্গভবনে সন্ধ্যা 6টার দিকে প্রবেশ করেছেন বলে তারাই আসলে একটি খুদে বার্তার মাধ্যমে, নাহিদ ইসলাম একটি খুদে বার্তার মাধ্যমে গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। এবং তাদের সঙ্গে তাদের শিক্ষক প্রফেসর আসিফ নজরুল রয়েছেন এবং একই সঙ্গে তানজিম উদ্দিনও রয়েছেন। অর্থাৎ 2 জন শিক্ষক এবং 13 জন শিক্ষার্থী বঙ্গভবনে সন্ধ্যা 6টায় প্রবেশ করেন। মূলত এখন পর্যন্ত তারা ভেতরে অবস্থান করছেন। সেখানে আসলে বৈঠকটিতে কি আসছে, তবে এর আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী তারা কিন্তু বিভিন্ন সময় দাবি করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সেখানে তাদের মনোনীত কিছু সদস্যকে রাখা যেন হয়, সেই প্রস্তাবটি কিন্তু তারা দিয়েছেন। এবং গত রাতে, প্রায় মধ্যরাতে তারা জানিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার যেন করা হয় এবং বাকি সদস্য কারা থাকবেন সে বিষয়ে এবং সরকারের রূপরেখা কী হবে তার একটি প্রস্তাবনা তারা দেবেন বলেও গণমাধ্যমকে সে সময় জানিয়েছিলেন। তবে সেই প্রস্তাবনাটি তারা আসলে এখন পর্যন্ত খোলাসা করেননি বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন যে বাকি সদস্য কারা থাকবেন এবং সরকারের রূপরেখা কীরূপ হবে সেটি নিয়ে আসলে তারা বঙ্গভবনের মধ্যে আলোচনা করবেন, এমন তথ্য কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন এর আগে। মূলত এই মুহূর্তে সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার একটি প্রাসঙ্গিকতা রয়েছে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে এখানে রাজনৈতিক দলের নেতারাও আসলে কিছু সময়ের মধ্যে প্রবেশ করতে পারেন। তবে এই খবরটি কিন্তু একেবারেই অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি। আমরা অবস্থান করছি বঙ্গভবনের বাইরে, যে কারণে ভেতর থেকে আসলে কোনো তথ্যই বাইরে পাওয়া বেশ কিছুটা দুষ্কর হয়ে যাচ্ছে। এবং এই যে প্রক্রিয়াটি চলমান রয়েছে সেই প্রক্রিয়াতে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াটি আসলে কত দূরে এগিয়েছে বা কারা থাকছেন সেই তালিকাতে, সে বিষয়টিও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে নানা ধরনের কিন্তু গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা দেখেছি যে বিভিন্ন জনকে বিভিন্ন মন্ত্রণালয়ে ভাগ করে দেওয়ার মতো গুজবও আসলে ছড়িয়ে পড়েছে, কিন্তু এগুলো এখন পর্যন্ত কোনোটাই নিশ্চিত তথ্য না। এবং যে তথ্যগুলো মূলত বঙ্গভবন থেকে নিশ্চিত করা হবে, কারণ এখানে আপনি জানেন যে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের ঘটনা ঘটেছে, তাদের যেটি একটি সরকারের রূপরেখা রয়েছে এবং তাদের মনোনীত প্রার্থীর বিষয়ে তারা কথা বলতে চেয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু গতকালকেই বৈঠক করেছেন রাষ্ট্রপতি এবং বিষয়টি সমন্বয় করেছেন সেনাবাহিনীর প্রধান। তো এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটি প্রস্তাব রয়েছে। এরই মধ্যে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন যে তারা কিছু বিষয়ে আসলে প্রস্তাবনা দেবেন এবং তাদের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের মধ্যে নির্বাচন করবে, এমন একটি বিষয় যেন সেখানে অবশ্যই রাখা হয়, যেটি আসলে সাংবিধানিকভাবেও রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার থাকে তাকে আসলে 3 মাসের মধ্যেই যে কোনো নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। সুতরাং সেই সাংবিধানিক প্রক্রিয়াটি
প্রক্রিয়াটিতে আসলে ফিরে আসার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং একই সঙ্গে এই সরকারে কারা থাকছেন এই বিষয়গুলো এখন বেশ কিছুটা গুরুত্বপূর্ণ হয়েছে। এবং একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু সংসদ দ্বাদশ জাতীয় সংসদ যেটি ভেঙে দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে যেটি ভেঙে দিয়েছেন, এই মুহূর্তে আসলে নির্বাহী বিভাগের কিন্তু প্রধান হিসেবে আর কেউ রইল না, যে কারণে যত দ্রুত সম্ভব একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নির্বাহী বিভাগের দায়িত্ব নেওয়াটার একটি বিষয় রয়েছে। কারণ দেশ পরিচালনার ক্ষেত্রে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেটি আসলে যত দ্রুত করা সম্ভব হবে, যেটি এর আগে থেকে অর্থাৎ যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান তারপর থেকেই কিন্তু এই বিষয়টি আলোচনায় সবচেয়ে গুরুত্ব পেয়েছে যে একজন নির্বাহী বিভাগের প্রধান নির্বাচন করতে হবে, অর্থাৎ যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন সেই প্রধান নির্বাচন করে তার যে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য যারা থাকবেন, অর্থাৎ সেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে যারা আসলে একটি সুষ্ঠু বা গণতান্ত্রিক পদ্ধতিতে আবার বাংলাদেশকে পরিচালিত করবেন বা নিয়ে যাবেন, সেই প্রক্রিয়াটির জন্য আসলে এই এখন প্রক্রিয়াগুলো গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠনটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং সেই প্রক্রিয়াটি এখন চলমান রয়েছে এবং সেই প্রক্রিয়াটি আসলে কখন নাগাদ শেষ হবে, অর্থাৎ কখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা শপথ নিতে আসবেন সেটির জন্যই আসলে প্রতীক্ষা। রুবায়েত, নিশ্চয়ই আপনার মাধ্যমে নিশ্চয়ই আপডেট জানাতে পারবো দেশের সাধারণ মানুষকে, আপনি থাকুন সেখানে। সেনাবাহিনীর শীর্ষ পদে ব্যাপক রদবদল আনা হয়েছে, এক বিবৃতিতে একথা জানিয়েছে আইএসপিআর। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম ও রিদওয়ানুল রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। বিকেলে আনসার সদর দফতরের জনসংযোগ কর্মকর্তার সহকারী পরিচালক রুবেল হাসান সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব আনসারকে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বিদেশ যেতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা যায় বেলা ৩টার দিকে পলক তার ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান, তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে নেওয়া হয়। এছাড়া পলকের দুই ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন, তাদেরকেও ফেরত পাঠানো হয়। শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের নেতারা এখন আত্মগোপনে কেউ কেউ দেশ ছাড়তে পেরেছেন। এর মধ্যে বিমানবন্দরে পলককে আটকে দেওয়ার খবর এসেছে। এদিকে বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকেও আটকে দেওয়া হয়েছে। সহিংসতায় পুলিশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে মারাও গেছেন, যা খুবই দুঃখজনক। তবে পুলিশ স্বাভাবিক কাজে ফিরতে চায়, তাই শিগগিরই বাংলাদেশ পুলিশকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। দুপুরে রমনায় ব্রিফিংয়ে তিনি সবাইকে পুলিশের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন। এই পরিস্থিতিকে সামলে আমরা আমাদের বাংলাদেশ পুলিশকে যাতে আবার জনগণের কাছাকাছি নিয়ে যেতে পারি, তাদের যাতে যে দায়িত্ব সে দায়িত্ব যাতে পালন করতে পারে, সেজন্য আমরা এদেরকে সবাইকে সংগঠিত করার চেষ্টা করতেছি। তাদের মনোবলের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে, সেইটি কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। আমাদের যে আপনার আক্রান্ত যে থানা আছে সেখানে আমরা জানতে পেরেছি এখনও কিছু ডেড বডি আছে যেগুলো উদ্ধার করা প্রয়োজন এবং অনেক জায়গায় থানা ফাংশনাল নাই। তো এইগুলাকে আমরা খুব দ্রুততম সময় আমরা যাতে পুলিশের স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারি, এই জন্য আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পুলিশের সার্ভিং অফিসার উপস্থিত হয়েছি নিজেদের বিবেকের তাড়নায়।
দেশ ছাড়ার পর এখনও ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, তবে যুক্তরাজ্যের সরকার এখনও বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। তাই গন্তব্য নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা ভারতেই অবস্থানের সুযোগ পাবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিশ্চিতও করেছেন। ভারত তাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করার বিষয়ে আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন জয়শঙ্কর। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকার আয়োজিত সর্বদলীয় বৈঠকে উপস্থিত পার্লামেন্ট সদস্যদের এমনটি জানান তিনি। এর আগে সকালে নয়াদিল্লিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী 3টি প্রশ্ন উত্থাপন করেন। বাংলাদেশ প্রশ্নে মোদী সরকারের স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাও জানতে চেয়েছেন রাহুল গান্ধী। পাশাপাশি বাংলাদেশে আন্দোলনের পেছনে পাকিস্তান সহ অন্য কোনো দেশের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেই প্রশ্নও করেছেন তিনি। চলতি বছর অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারী টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে ভেন্যু পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাধ্য হয়েই বিশ্বকাপের ভেন্যু পাল্টাতে হতে পারে। সেক্ষেত্রে বিকল্প দেশগুলোর তালিকায় রয়েছে আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কা। মেয়েদের টি-20 বিশ্বকাপ 3 থেকে 20 অক্টোবর পর্যন্ত ঢাকা এবং সিলেটে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।